ধর্মনগরে সামগ্রিকভাবে কংগ্রেসের অবস্থানটা কি সাংগঠনিক দিক থেকে? 2023-এ যখন আপনি ঠিক এই একই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন কিন্তু একটা বিষয় ভিন্ন ছিল যে সে বছর সিপিআইএম কোনো প্রার্থী দেয়নি এবং সিপিআইএমের যারা ভোটার ছিলেন তারাও একটা বিরাট অংশ কংগ্রেসে ভোটদান করেছেন। তো বরাবরই সিপিএম একটা দাবি করে থাকে যে সে বছর ভোটের কংগ্রেসের প্রার্থী হিসেবে আপনি যে ভোটটা পেয়েছিলেন সেটার মধ্যে তাদেরও একটা অবদান রয়েছে। তো এবছর তো আপনারা একসাথে লড়াই করছেন না, সেক্ষেত্রে কোথাও কি ভোটের অঙ্কটা কমতে পারে বলে আশঙ্কা করেন? এই ধর্মনগর মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটাকে চুরমার করে দিয়ে সিপিএম সেখানে প্রার্থী দিয়েছে। মানুষ এটা মেনে নেননি। ধর্মনগর আজকে যে ই রিক্সাটা চলছে, এই ই রিক্সাটা প্রথম আমার উদ্যোগেই ধর্মনগর চালু হয় এবং তৎকালীন সময়ে বামফ্রন্টের সরকার ছিল। বামফ্রন্টেরা মিছিল করেছিল যে এই রিক্সা ধর্মনগর চলতে পারবে না। এখানে সুষ্ঠু পরিবেশ নেই। রাতের বেলা এই শাসক দলের একটা অংশের নেতারা গিয়ে এখানে বিভিন্ন ধরনের কুকর্ম করেন। নমস্কার। ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে নির্বাচনী আবহাওয়া রয়েছে। একদিকে এডিসি নির্বাচন, অন্যদিকে উল্লেখযোগ্যভাবে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপনির্বাচনে কংগ্রেস দল থেকে প্রার্থী হয়েছেন চয়ন ভট্টাচার্য। আজ উনি রয়েছেন আমার সঙ্গে আলোচনায়, ওনার সাথে কথা বলবো। নমস্কার স্যার, আপনাকে স্বাগত খবরের প্রতিবাদে। নমস্কার। খবরের প্রতিবাদের চ্যানেলের সমস্ত কর্মী, দর্শক বন্ধুরা যারা আমাদের এই টক শো শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। উপনির্বাচনে কংগ্রেস দল আপনাকে বাছাই করেছে। 2023-এও আপনি কংগ্রেস দলের প্রার্থী হিসেবেই কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করেছিলেন। এবারেও আপনাকে উপনির্বাচনে কংগ্রেসের থেকে বাছাই করা হয়েছে। প্রথমত যে প্রশ্নটা থাকবে যে ধর্মনগরে সামগ্রিকভাবে কংগ্রেসের অবস্থানটা কি সাংগঠনিক দিক থেকে একটু যদি বলেন। কংগ্রেসের অবস্থা আমাদের দিন দিন মানুষ কংগ্রেসের দলে সামিল হচ্ছেন। কংগ্রেসের আমাদের সাংগঠনিক অবস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই ধর্মনগর 56 বিধানসভা এলাকায় 5টি আমাদের মণ্ডল কমিটি আছে, একটি ব্লক কমিটি আছে এবং আমাদের 56টি বুথ কমিটি আছে। সমস্ত কর্মী দরদি বন্ধুরা এই নির্বাচনকে সামনে রেখে তারা ঝাঁপিয়ে পড়েছেন। প্রতিদিন নতুন নতুন করে মিত্র শক্তি আমাদের সাথে সামিল হচ্ছেন। ধর্মনগর যে অন্যায়, অবিচার, ভ্রষ্টাচার এবং দুর্নীতি, ভুলণ্ঠিত গণতন্ত্র, সেটাকে পুনরুদ্ধার করার জন্য মানুষ প্রতিদিন আমাদের সাথে সামিল হচ্ছেন। এই সামিল হওয়ায় আমাদের এই আত্মপ্রত্যয় সৃষ্টি হয়েছে যে এবারকার নির্বাচনে জাতীয় কংগ্রেসের জয় সুনিশ্চিত। 2023-এ যখন আপনি ঠিক এই একই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন কিন্তু একটা বিষয় ভিন্ন ছিল যে সে বছর সিপিআইএম কোনো প্রার্থী দেয়নি এবং সিপিআইএমের যারা ভোটার ছিলেন তারাও একটা বিরাট অংশ কংগ্রেসে ভোটদান করেছেন। তো বরাবরই সিপিএম একটা দাবি করে থাকে যে সে বছর ভোটের কংগ্রেসের প্রার্থী হিসেবে আপনি যে ভোটটা পেয়েছিলেন সেটার মধ্যে তাদেরও একটা অবদান রয়েছে। তো এবছর তো আপনারা একসাথে লড়াই করছেন না, সেক্ষেত্রে কোথাও কি ভোটের অঙ্কটা কমতে পারে বলে আশঙ্কা করেন? মূলত এটা গত বিধানসভা নির্বাচনে এটা মানুষের চাহিদা ছিল এই জগদ্দল পাথরটা ত্রিপুরা থেকে সরানোর জন্য। সেই সুবাদে মানুষের চাহিদাকে সম্মান দিয়ে জাতীয় কংগ্রেস বামফ্রন্টের সাথে আসন সমঝোতা করেছিল। এইবার ধর্মনগরের মানুষের একই আকাঙ্ক্ষা ছিল, যেমন ধনপুর, রামনগর এবং বক্সনগর, এই 3টা উপনির্বাচনী কেন্দ্রে আমরা মানুষেরকে সম্মান দিয়ে আমরা জাতীয় কংগ্রেস এখানে আমরা প্রার্থী দিইনি। ধর্মনগরের মানুষ এই আশা করেছিল যে এবারকার উপনির্বাচনেও সেখানে গত বিধানসভা নির্বাচনে যেহেতু জাতীয় কংগ্রেস এখানে লড়াই করেছিল, এবার সেখানে জাতীয় কংগ্রেসের পক্ষেই বামফ্রন্ট বা সিপিআইএম তারা সমর্থন করবেন। তো বলা যায় এই ধর্মনগর মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটাকে চুরমার করে দিয়ে সিপিআইএম সেখানে প্রার্থী দিয়েছে। মানুষ এটা মেনে নেননি। ধর্মনগরের মানুষ এটা মেনে নেননি বলেই এবারকার যে উপনির্বাচনে আপামর সর্বস্তরের মানুষ
কি বামপন্থ কি ডানপন্থ সবাই আমাদের বিশ্বাস জাতীয় কংগ্রেসের প্রার্থীকে তারা বা জাতীয় কংগ্রেসের দলকে তারা জয়যুক্ত করবেন। এই আত্মপ্রত্যয় প্রতিদিন আমরা যে মানুষের সাথে জনসংযোগ করছি, এই জনসংযোগে মানুষও বলছেন যে এখানে বামপন্থীরা এটা কি করলো, এটা বিজেপিকে স্পেস করে দেওয়ার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মানুষ, ধর্মনগরের মানুষ এটা মেনে নেননি। এই মানুষের সাথে জনসম্পর্ক করতে গিয়ে এই অভিজ্ঞতা আমাদের হয়েছে। ফলে গত নির্বাচনের সময় সিপিএম ছিল, বামপন্থী ছিল, এবার নেই। এটা সিপিএম তার দলীয় সিদ্ধান্ত নিয়েছে, ধর্মনগরের মানুষ এই সিদ্ধান্তের সাথে সহমত নয়। ধর্মনগর মানুষ চাইছেন পরিবর্তন। কী কারণে পরিবর্তন চাইছেন? ধর্মনগরের স্বাস্থ্য পরিষেবা বেহাল, হাসপাতালের অবস্থা বেহাল। এই হাসপাতালে কোনো পেশেন্ট যদি ভর্তি হন তাহলে তাকে ইন্স্যুরেন্স থেকে 2100 টাকা মাথা পিছু তার স্যাংশন হয়। আপনারা হাসপাতালে যান, দেখবেন হাসপাতালে পেশেন্ট ভর্তি হলে বেডশিট দেয় না। একটা বেডশিটের 12 টাকা করে তার ধুলাই বা যারা সাপ্লাই করছেন 12 টাকা করে পান। তো হসপিটালে পেশেন্ট অ্যাডমিশন হওয়ার পরেই ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ছবি তুলে নেয়, কিন্তু এই যে 2100 টাকা তার নামে স্যাংশন হলো, তা থেকে 400 বা 200 বা 150 এই টাকার যে পরিষেবা, এই পরিষেবা তারা পাচ্ছেন না। দ্বিতীয় হচ্ছে ধর্মনগর হাসপাতাল, এটা হচ্ছে কামিনী কাঞ্চনের জায়গা। এখানে সুষ্ঠু পরিবেশ নেই। রাতের বেলা এই শাসক দলের একটা অংশের নেতারা গিয়ে এখানে বিভিন্ন ধরনের কুকর্ম করেন। তার অন্যতম হচ্ছে, আপনারা শুনেছেন যে কিছুদিন আগে সেই সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে যে এখানে মহিলারা এখানে মদ ঢালছেন, বিজেপির যারা শিকি আদুলি নেতারা আছেন তারা সেখানে সেবন করছেন। আমরা জাতীয় কংগ্রেস তীব্রভাবে এটার বিরোধিতা করেছি। এবং হাসপাতালের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো সেখানে পর্যাপ্ত যে পরিষেবা, এই পরিষেবা মানে জিরো পরিষেবা। এখানে আমাদের ধর্মনগরের মানুষের বহুদিনের দাবি ছিল যে ধর্মনগর একটা ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে আইসিইউ দেওয়ার জন্য। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম বা করিমগঞ্জ বা শিলচর, সেখানে 20 বেডের নার্সিংহোম আছে, সেখানে 3 থেকে 4টা আইসিইউ আছে। ধর্মনগরের মানুষ কোনো কারণে হাসপাতালে গেলে ডাক্তাররা অসহায় বোধ করেন, সেখানে রেফার লিখে দেন। তো আমরা এই দীর্ঘদিন ধরে ধর্মনগরে কি বাম আমলে কি ডান আমলে, সেইখানে বিজেপির আমলে বা বামফ্রন্ট আমলে ধর্মনগর আইসিইউ হয়নি। ধর্মনগরের মানুষের এই চাহিদা আছে। আমরা বিশ্বাস করি জাতীয় কংগ্রেস সেইখানে মনোনীত হলে, নির্বাচিত হলে আমরা সেইখানে স্বাস্থ্য দপ্তরকে ধর্মনগর আইসিইউ করার জন্য আমরা বাধ্য করব। আর একটা বার্নিং ইস্যু ধর্মনগরে, দীর্ঘদিন ধরে ধর্মনগরের সমস্ত মানুষের আকাঙ্ক্ষা হলো ধর্মনগরের একটা রেল ডিভিশন চাই। দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, বিজেপি তার নির্বাচনী ইস্তাহারে এই ধর্মনগর রেল ডিভিশন তারা ইস্তাহারে রেখেছিল। তখন এখানকার বিজেপির নেতৃত্বরা, কিন্তু দুর্ভাগ্যবশত 8 বছর চলছে বিজেপি আমাদের রাজ্যে শাসন করছে। কি তার মন্ত্রিসভায়, কি তার বিধানসভায়, কি লোকসভায়, কি রাজ্যসভায় এখান থেকে প্রতিনিধিরা আছেন, আমাদের ধর্মনগর যে রেল ডিভিশন, এই রেল ডিভিশনের প্রশ্নে তারা কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করেনি। তো ফলে এই বিষয়টা মানুষের কাছে যে ধর্মনগর থেকে যারা প্রতিনিধি হয়ে গেছেন, ধর্মনগরের মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তারা পূরণ করছেন না। দ্বিতীয় মারাত্মক যে বিষয়টা হচ্ছে ধর্মনগরে, এটা হচ্ছে পানীয় জল, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান। এখানে যে ইনটেক ওয়েল থেকে জলটা যেটা তোলা হওয়ার পরে তাকে পরিশোধিত করে মানুষের ব্যবহারের উপযোগী করে দেওয়ার জন্য যে পদ্ধতি বা প্রক্রিয়া চালু ছিল, এটা বিপর্যস্ত। প্রতিদিন জল মানুষের বাড়িতে ডেলিভারি দেওয়ার আগে টেস্ট করে দেখতে হয় যে এটা জীবাণুমুক্ত হয়েছে কি না। আজকে প্রায় 6 বছর হলো ধর্মনগরে সেই যে জল টেস্ট করার মেশিন নেই, মেশিন থাকলে লোক নেই। এই মেশিনটা আজকে পড়ে আছে। অত্যন্ত আনহাইজেনিক এই জলটা ধর্মনগর সাপ্লাই করা হচ্ছে। এতে ধর্মনগরের A to Z সমস্ত অংশের মানুষ পেটের রোগে আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। আপনারা যদি পরিসংখ্যান নেন, ধর্মনগরের হাসপাতালে
প্রতিদিন পেটের রোগ, তারপরে অন্য নানাবিধ জল থেকে যে সমস্যাগুলো, এই মানুষগুলো এইভাবে মানুষগুলো আক্রান্ত হচ্ছেন। এর থেকে ধর্মনগরের মানুষ পরিত্রাণ চাচ্ছেন। তারপরে একটা বিষয় হচ্ছে যে এই যে আমরা ধর্মনগর নগর পঞ্চায়েতের মানুষ জলের যে ট্যাক্সটা দেন, এই ট্যাক্সটা টাকাটা পাওয়ার কথা হচ্ছে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। আজকে প্রায় 8 বছর ধরে ধর্মনগর নগর পঞ্চায়েতের টাকাটা রেখে দিয়েছে, এই টাকাটা আত্মসাৎ করছে, ফলে পাবলিক হেলথ এই টাকাগুলো পাচ্ছে না। ফলে এই যে পরিশোধিত জলের জন্য যে মেটেরিয়াল সাপ্লাই দেওয়া হয়, এই কন্ট্রাক্টর সেখানে টাকা পাচ্ছেন না। ফলে মানুষের ব্যবহারের অনুপযোগী যে ফিটকিরি, এগুলোও সেখানে সাপ্লাই হচ্ছে। যিনি পাবলিক হেলথের আধিকারিকরা আছেন তারা হাত তুলেছেন, তারা নিরুপায় বলছেন আমাদের কিছু করার নেই, কারণ যিনি সাপ্লাই দিচ্ছেন উনিও শাসক দলের লোক, অতএব এই জিনিসগুলোকে নিয়ে রিজেক্টও করতে পারছেন না। তো এসডিএম সাহেব, আমি জিজ্ঞেস করলাম যে জল যে আপনারা সাপ্লাই দেন, এটা যে পরীক্ষা নিরীক্ষা, বলছে স্টাফ নেই, এটা পরীক্ষা নিরীক্ষা হয় না। ধর্মনগরের মানুষ কি অবস্থায় আছেন, এটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন। এর থেকে ধর্মনগর মানুষ পরিত্রাণ চাইছে। ড্রেনেজ ব্যবস্থা, এই তো বর্ষার দিন আছে, ধর্মনগর দ্বিতীয় বৃহত্তম শহর, সবাই এই জিনিসটা বলেন, ড্রেনের বেহাল অবস্থা। তো এটার থেকেও মানুষ, আমরা ড্রেনের বিষয়ে আমরা যত্নবান হব মানুষকে সাথে নিয়ে। এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ বিষয়, এই বিষয় সম্পর্কে মানুষের মধ্যে ক্ষোভ আছে, মানুষ এর থেকে বেরিয়ে আসতে চাইছেন, যার ফলে আমাদের বিশ্বাস, আমাদের আত্মপ্রত্যয় যে এবারকার নির্বাচনে জাতীয় কংগ্রেস সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হবে। জয় নিয়ে মানে সম্পূর্ণভাবে আপনারা নিশ্চিত বলেই বলতে চাই? হ্যাঁ, জয় তো হবেই কংগ্রেসের, কারণ কংগ্রেসের বিকল্প হচ্ছে আরও উন্নততর কংগ্রেস। কংগ্রেসের বিকল্প বামফ্রন্ট না, কংগ্রেসের বিকল্প বিজেপি না, কংগ্রেসের বিকল্প হচ্ছে আরও উন্নততর কংগ্রেস। মানুষ এটাই চাইছেন, এবং আমরা যে প্রচার করছি যেটা, এতে আমরা এই আমাদের ধারণা বা আমাদের অভিজ্ঞতা, এটা হচ্ছে এবারকার উপনির্বাচনে জাতীয় কংগ্রেস এখানে জয়যুক্ত হবে। আপনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। আমার মানে প্রশ্নের তালিকায় ছিল যে জয়যুক্ত হবার পর কি প্রধান 3টি কাজ রয়েছে যেটা প্রথমেই আপনি করতে চাইবেন। যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন সেগুলো তো রয়েছেই, স্বাস্থ্য, রেল, ড্রেনেজের ব্যবস্থা, জলের বিশুদ্ধিকরণ, এই ইস্যুগুলো ছাড়াও এমন বিশেষ কি 3টি সমস্যা রয়েছে জনজীবনে যেগুলো সমাধান করতে চাইবেন? মানব সম্পদের উন্নয়ন, এগুলো বললাম স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। মানব সম্পদের উন্নয়নের প্রশ্নে আমি ধর্মনগরে একটা ভূমিকা নিয়েছি। এই ভূমিকা হচ্ছে, ধর্মনগর আজকে যে ই রিক্সাটা চলছে, এই ই রিক্সাটা প্রথম আমার উদ্যোগেই ধর্মনগর চালু হয়, এবং তৎকালীন সময়ে বামফ্রন্টের সরকার ছিল, বামফ্রন্টেরা মিছিল করেছিল যে এই রিক্সা ধর্মনগর চলতে পারবে না। তখন এসডিপিও মহোদয় ছিলেন দেবী সরস্বতী, আইপিএস অফিসার ছিলেন, উনি ই রিক্সা টিক্সা এগুলো ধরপাকড় করেছিলেন। তখন আইনের পরামর্শ নিয়ে আমরা এই বামফ্রন্ট সরকার যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা সেদিন গ্রহণ করেছিলাম। আজকে ধর্মনগরের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সচল হয়েছে, ই রিক্সা ধর্মনগর চালু হচ্ছে, এতে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 10,000 মানুষ উপকৃত হচ্ছেন। কথা এবং কাজে মিল নেই বিজেপির। আপনারা জেনে থাকবেন যে ত্রিপুরা রাজ্যে ইদানিংকালে ত্রিপুরা গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের শিক্ষিত বেকারদের তারা যাতে প্রশাসনিক সাথে যুক্ত হয়, তার জন্য টিসিএস, টিপিএস, ভোকাল ট্রেনিং, প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার জন্য রাজ্য সরকার তারা এই ট্রেনিং সেন্টার চালু করেছে। মুখে বলে ধর্মনগর দ্বিতীয় বৃহত্তম শহর, কিন্তু এটা ধর্মনগরে না করে এটা উদয়পুর করেছে, আগরতলায় করেছে, এবং সবটাই সাউথ এবং ওয়েস্টে। তো আমরা ধর্মনগরের মানুষ এই বিষয়টা নিয়ে, শিক্ষিত যুবকরা অত্যন্ত হতাশ। প্রথমত হইল শিক্ষিত এবং অর্ধশিক্ষিত মানব সম্পদের উন্নতির জন্য আমরা ইতিবাচক ভূমিকা আমরা গ্রহণ করব, যাতে মানব সম্পদের উন্নতি হয়। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এগুলো তো আছেই, পাশাপাশি মানব সম্পদের উন্নতির জন্য আমরা ইতিবাচক ভূমিকা আমরা গ্রহণ করব।
আমরা আমাদের আলোচনার দীর্ঘায়িত করলাম না, নির্বাচন আসন্ন এবং উনিও স্বাভাবিকভাবেই দলীয় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত তো রয়েছেন। তো তার পাশাপাশি যেটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ধর্মনগরে আসন্ন 9ই এপ্রিল যে উপনির্বাচন হতে চলেছে, প্রত্যেকটা দলই নিজের মতো করে প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে এবং জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে যিনি প্রার্থী রয়েছেন চয়ন ভট্টাচার্য, উনিও কিন্তু ওনার ডোর টু ডোর প্রচার কার্য প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। মানুষের পক্ষ থেকেও সাড়া মিলছে, তবে ভোট বাক্সে তার প্রভাব কি পড়ে সেটাই দেখার বিষয়। আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য ধন্যবাদ। আমরা আবারও ফলাফলের দিন আলোচনায় চাইব। তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।